জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ার কথা লিখতে গিয়ে শ্রী সুভাষ মুখার্জি তাঁর নিবন্ধ আঘাত হলো রাজতিলকে লিখছেন, ঘটনাটি ইংরেজি 1972 সালের। তখন শ্রদ্ধেয় শিবদয়াল সিং, মদন গোপাল ঘোষ, ভবানীচরণ রায় প্রমুখ বিশিষ্ট কর্মীবৃন্দ দল বেঁধে ঘুরতেন বিভিন্ন এলাকায়, সৎসঙ্গ করতেন, প্রচার কার্য চালাতেন। একসঙ্গে হৈ হুল্লোড় করতে করতে ইষ্ট নামে মেতে, ইষ্টভাবে মাতিয়ে আবার পাড়ি দিতেন অন্য কোথাও, অন্য কোনোখানে। সেবারে তাঁরা এসেছেন উত্তর 24 পরগনার খড়দহের পানশিলাতে সবিতা মা তার বাড়িতে। ইষ্টপ্রাণা এই রমণী কেবল রূপে লক্ষ্মীই ছিলেন না, গুণেও ছিলেন সরস্বতীর প্রতিমূর্তি। মিষ্টভাষী সেবাপ্রাণা, যাজনমুখর ও ইষ্টকর্মে সুনিপুণা ছিলেন তিনি। সেদিন সবিতা মায়ের পুত্র অসীমদার সঙ্গে সকলে রেল লাইনের পশ্চিম দিকের পাড়ায় সৎসঙ্গ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। সেই সৎসঙ্গ পরিচালনা করেছিলেন পদ্মশ্রী কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ইছাপুর গার্নসেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ছিলেন। সৎসঙ্গ অধিবেশন শেষ হলো বিপুল ভাবন্মত্ততায়। সেই আলোচনায় করতে করতে ফিরছিলেন তারা অসীমদার সঙ্গে তাদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে সবিতা মা রান্নাবান্না করে বসে রয়েছেন তাদের জন্য। ঠাকুরের মানুষগুলিকে সেবা দিলে তাঁর অন্তঃকরণ বড় তৃপ্তি পায়। আবছা অন্ধকারে রেল লাইনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে তারা লক্ষ্য করলেন কারা যেন লাইনের পাশে ঝুপড়িতে বসে আছে। হঠাৎই তাদের মধ্যে একজন টলতে টলতে বেরিয়ে এসে মদনদাকে জিজ্ঞেস করে বসল, এই কটা বাজে? মদনদা বাঁ হাতের কবজিটা ঘুরিয়ে ঘড়িটা দেখে সময় বলতে যেতেই লোকটা মদনদার চোয়ালে সজোরে মারল ঘুষি। চকিতে আক্রমণের বিহ্বলতা কাটিয়ে পাল্টা মারতে যেতেই জ্যোতিদা তাকে নিরস্ত করলেন, আরে ছাড়ো তো, মাতালের সঙ্গে লাগতে যেও না। তারা খানিকটা এগিয়ে গেলে পেছনে সলিলদার সঙ্গে লোকটা একই আচরণ করলে সলিলদা হাতের দণ্ডটা দিয়ে সজোরে আঘাত করলেন লোকটির কপালে। ঝরঝর করে কপাল ফেটে রক্ত বেরোতে লাগলো। কপালে হাত দিতেই রক্তে হাত ভিজে গেল লোকটির। সেই হাত চোখের সামনে এনেই বলে উঠল, খুন! নাগার কপালে খুন! অবস্থা বেগতিক দেখে অসীমদা ইঙ্গিত করতেই সকলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলেন। এক পশলা বৃষ্টি হয়ে গেছে আগেই। কাদার মধ্যে ছুটতে ছুটতে চটি জুতো কোথায় যে ছিটকে পড়ল তার হিসেব কে রাখে। কেননা ইতিমধ্যে সবাই বুঝে গেছেন এ হলো নাগা গুন্ডা, যার নামে খড়দহ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। দিনে দুপুরে 2-4টে মানুষের জীবন নিয়ে নেওয়া তার কাছে কোনো ব্যাপারই নয়। অসীমদার কাছে জানা গেল আগের দিনই জামিনে ছাড়া পেয়েছে সে। কি মারাত্মক কাণ্ডটাই না ঘটিয়েছেন সলিলদা। বোঝার পর এক মুহূর্ত নষ্ট করা মানে চরম বোকামির পরিচয় দেওয়া। দুদ্দার করে সবাই পালাতে লাগলেন, কিন্তু অচিন্ত্যদার পায়ে ছিল লেস লাগানো জুতো। তিনি না পারলেন তাড়াতাড়িতে জুতো খুলতে, না পারলেন ওই জুতো পরে বাকিদের মতো দৌড়াতে। ফলে নাগার বাহিনীর হাতে তিনি ধরা পড়ে গেলেন। যৎ পরনাস্তি কিল চর ঘুষি মারতে মারতে অচিন্ত্যদাকে রেল লাইনের ধার থেকে নির্জন স্থানে নিয়ে এসে ফেলল তারা। আর মাঝে মাঝেই হুঙ্কার দিয়ে উঠছিল, নাগা! নাগার খুন! নাগাকে সবাই ভয় পায়, আর নাগার খুন! কিছুতেই নিজের ওপর আঘাত সহ্য করতে পারছিল না নাগা গুন্ডা। অচিন্ত্যদা তখন দোয়ারে নাম করে যাচ্ছেন। এত মার অত্যাচারের মধ্যেও কিন্তু ভবানীদার পাঞ্জার ব্যাগটা কাছছাড়া করেননি।
এরই মধ্যে শুরু হলো বৃষ্টি। মারতে মারতে তারা তাকে একটা বাড়ির বারান্দায় নিয়ে গিয়ে তুলল। বাইরে ধূপধাপ আওয়াজ শুনে বাড়ির লোকেরা জানালা খুলে বাইরে তাকিয়ে দেখে নাগা। তাই দেখি বলল, ওরে বাবা, নাগা যে! এই বলেই জানালা বন্ধ করে দিল। নাগা বাহিনী বাড়ির দরজায় হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো, লাথি মারতে লাগলো, আর তার সঙ্গে চলল গালিগালাজ ও হুমকি, যেন তারা দরজা জানালা না খোলে। অচিন্ত্যদাকে টেনে নিয়ে এসে আবার রাস্তায় ফেলল। সঙ্গের ব্যাগটা কেড়ে খুলে দেখতে লাগলো কোনো মূল্যবান জিনিস আছে কিনা। পোঁটলায় বাঁধা কিছু খুচরো পয়সা ছিল, ঢুকিয়ে নিল পকেটে। ঠাকুর বড়মা বড়দার ছবির মূল্য না বুঝে তা গ্রহণ করল না, ব্যাগটি দিল মাটিতে ছুঁড়ে ফেলে। অচিন্ত্যদা মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ে ছবিগুলো কুড়িয়ে নিয়ে আবার ব্যাগে ভরে নিলেন। ব্যাগে অনেক টাকা থাকলেও তা হাতড়েও খুঁজে পেল না তারা। এরই মধ্যে বাপি নামের একজনকে ডেকে নাগা নানা নির্দেশ দিলেও সে ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। কখনো আঘাত, অত্যাচার বা কটুবাক্য প্রয়োগ করেনি। তার এই অহিংস ভাব দেখে অচিন্ত্যদা অসহায়ভাবে আর্তি জানাচ্ছিলেন, বাপিদা, আমায় বাঁচান। কিন্তু ততোধিক অসহায়ভাবে বাপ্পা বলল, ওর হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। নাগা তখন মরিয়া, বন্দুক চেয়ে বসল। আর নয়, এবার শেষ করে দেবে হাতে পাওয়া শিকারকে। ছুটে নিয়ে এসে একজন পাইপ গান তুলে দিল নাগার হাতে। মাটিতে ফেলে বুকের ওপর পাইপ গানটা চেপে ধরল নাগা। মুহূর্তের জন্য নাম বিস্মৃত হননি অচিন্ত্যদা। নামের তুফান ছুটছে তখন অন্তরাজ্যে। ঠাকুর যে বলেছিলেন পাঞ্জাব মেলের গতিতে নাম করতে হয়, তাই বোধহয় সেই দিন মূর্ত হয়ে উঠেছিল অচিন্ত্যদার ভিতরে। নাগা ট্রিগার টিপল, ফট করে আওয়াজ হলো, কিন্তু গুলি বেরোলো না। ভ্রু কুঁচকে উঠল নাগার। এবার সজোরে ট্রিগার দাবালো। আশ্চর্য, এবারও তাই, শুধুই ফট শব্দ। ক্ষেপে গিয়ে দুবার অচিন্ত্যদার মাথায় আঘাত করলো সজোরে। গল গল করে রক্ত বেরিয়ে এলো মাথা ফেটে। বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে সঙ্গীকে বেদম প্রহার করতে লাগলো নাগা, যেন দোষ তারই বন্দুক কাজ না করায়। নামের তুফান ছুটে চলেছে অচিন্ত্যদার ভেতরে। ঠিক সেই সময় এক বৃদ্ধ লোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে। নিরীহ গোবেচারা অসহায় বৃদ্ধ। নাগার নজর পড়ল তার দিকে। অচিন্ত্যদাকে ছেড়ে দিয়ে বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ল সে। ঠাকুরের দয়ায় চাকাটা ঘুরে গেল তখনই। বৃদ্ধ যতই বোঝাতে থাকে তার কোনো দোষ নেই, ততই নাগা বলতে থাকে, আমার খুন, আমার হাত থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারও নেই। নেশার ঘোরে সে তখন ওই বৃদ্ধকেই অচিন্ত্যপাল ভেবে তাকে নিয়ে পড়ল। কি অপূর্ব লীলা পুরুষোত্তমের! বাপ্পা নাগাকে বৃদ্ধের সঙ্গে ব্যস্ত দেখে সুযোগ বুঝে অচিন্ত্যদার হাত ধরে ছোঁ মেরে টেনে বলল, আমার পেছন পেছন ছোট। বৃষ্টিতে রাস্তায় জল জমেছিল। বৃষ্টি হচ্ছিল তখনও টিপটিপ করে। জলের মধ্য দিয়ে ছলাৎ ছলাৎ করে বাপ্পা ছুটতে লাগলো ঊর্ধ্বশ্বাসে। পিছনে পিছনে অচিন্ত্যদা। সঙ্গের ব্যাগটিকে কখনোই কাছছাড়া করেননি তিনি। এগলি সেগলি পেরিয়ে এক জায়গায় এসে থামলেন তারা। দূরে আলোর উৎসর দিকে আঙুল দেখিয়ে বাপ্পা বলল, ওই দেখুন আলো, ওটা খড়দা স্টেশন, চলে যান। এখন আপে কোনো ট্রেন নেই, ডাউনে আছে। কলকাতায় কোনো চেনাশোনা আছে? আছে, আমাদের মন্দির আছে, হাঁপাতে হাঁপাতে বললেন অচিন্ত্যদা। তবে সেখানেই চলে যান। আর শোনো, আমাদের নাম করবেন না কিন্তু। নাগা কিন্তু খুব ডেঞ্জারাস, জানতে পারলে শেষ করে দেবে। বলবেন পড়ে গিয়েছিলেন। আপনার কাছে পয়সা আছে? টিকিট কেটে যাবেন। এক নিঃশ্বাসে বলে গেল বাপ্পা। টাকা আছে জানালেন অচিন্ত্যদা। জমে থাকা রাস্তার জল দিয়ে তার ঘায়ের মাথার রক্ত ধুয়ে দিল বাপ্পা। তারপর চলে যান বলে অন্ধকারে মিলিয়ে গেল সে। কোনো রকমে ৬৮ নম্বর সূর্যসেন স্ট্রিটের সৎসঙ্গ মন্দিরে এসে পৌঁছলেন অচিন্ত্যদা। এদিকে দলের বাকি কর্মীরা হাঁপাতে হাঁপাতে সবিতা মায়ের বাড়িতে পৌঁছলেন। অত রান্না সবাই অত রান্না সবই যেমনকার তেমনই পড়ে রইল। সকলে বসে পড়লেন ঠাকুর ঘরে, শ্রী ঠাকুরের পটচিত্রের সামনে। চলল অখণ্ড নাম আর অচিন্ত্যদার প্রাণ ভিক্ষা। রাত তখন ১:৩০।
বাড়ির বাইরের দরজায় দমাদ্দম আওয়াজ হতে লাগলো, আর শোনা গেল নাগার গলা, চিৎকার করে বার করে দিতে বলছে অসীমকে। ভয়ার্ত সবাই। গুঞ্জন শুরু হয়ে গেল। আকুল হয়ে ইষ্টনাম জপ করতে লাগলেন সকলে। কিংকর্তব্য বিমূঢ় অবস্থা তখন সকলের। সবিতা মা পরিত্রাতা রূপে অবতীর্ণ হলেন সেই সময়। সব্বাইকে ঠাকুর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দিলেন। তারপর শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে নিজে গিয়ে বাইরের দরজা খুললেন। শ্রী শ্রী ঠাকুরের কথা বাণী, কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানেই ধায়। এই বাণী যেন মূর্ত হয়ে উঠল সবিতা মায়ের বাক্য প্রয়োগে। ঠাকুর যেন স্বয়ং আসন পেতে বসলেন তাঁর বাগযন্ত্রের উপর। আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি, তাই ঘটল। পুত্র সম্বোধন করে নাগাকে কাছে টেনে নিলেন যেন, বাকিদের সহজ কথায় বুঝিয়ে ফেরত পাঠালেন। নাগাকে ঘরে নিয়ে এসে শুশ্রূষায় তুষ্ট করে বিছানায় শুইয়ে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। বাতাসের মিষ্টি মেদুর দোলায় আর শুশ্রূষার আবেশে ঘুম এসে গেল নাগার। প্রত্যুষে ঘুম ভেঙে গেল রাধাস্বামী নাম গাওয়াই বিনতির সুরে। ধরফর করে উঠে বসল ঠাকুর ঘরের দরজার কাছে। নাগাকে নাগালের মধ্যে দেখে কর্মীদের তখন আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়, কিন্তু তবুও চেপে প্রার্থনা করে যেতে লাগলেন সকলে। প্রার্থনা শেষে নাগা জিজ্ঞাসা করলেন সবিতা মাকে, ওরা কি করছিল? ঠাকুরের প্রার্থনা। কোন ঠাকুরের? ঠাকুর অনুকূলচন্দ্রের। ওরা ঠাকুরের প্রার্থনা করে, ওরা কত পুণ্যবান, আমি কত পাপী, কত মানুষ মেরেছি। ওই লোকটা কোথায়, যাকে তুমি কাল রাতে ধরে নিয়ে গেলে? তা তো বলতে পারবো না, তবে খুব মেরেছি, হয়তো পালিয়ে গেছে, জানি না। এই কথার মধ্যেই দলের বাকিরা চলে এলো। বাপি জানালো কিভাবে সে অচিন্ত্যদাকে খড়দহ স্টেশনে পৌঁছে দিয়ে এসেছে। কলকাতার কোনো এক মন্দিরে অচিন্ত্যদা আছে তা সে জানালো। সঙ্গে সঙ্গে সুধীর মণ্ডল ছুটলেন ৬৮ সূর্যসেন স্ট্রিটে অচিন্ত্যদাকে আনতে। সুধীরদা সেখানে পৌঁছে দেখলেন যে অচিন্ত্যদা প্যান্ট শার্ট কেচে ঘরে তারে শুকোতে দিয়ে চেয়ারের ওপর চুপ করে বসে আছেন। তাড়াতাড়ি করে সুধীরদা অচিন্ত্যদাকে নিয়ে খড়দহে সবিতা মায়ের বাড়িতে ফিরে এলেন। অচিন্ত্যদাকে জীবিত দেখে আর তার সঙ্গে কথা বলতে পেরে সকলে যেন হাতে স্বর্গ খুঁজে পেল। পরম পিতাজি পরম দয়াল, তিনি যে অসাধ্য সাধন করতে পারেন, ভক্তের আকুল প্রার্থনায় তিনি যে ধরা দেন, সেদিন সম্যক অনুধাবন করতে পেরেছিলেন সবিতা মায়ের বাড়ির চার দেওয়ালের অভ্যন্তরের সকলে। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না কেউই। ঠাকুরের পটচিত্রের সামনে লুটিয়ে পড়লেন সকলে। সত্যি যেন প্রাণ বলে উঠতে চাইল সবার, ওরে, ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা। এও কি সম্ভব? বুকে পাইপ গান ঠেকিয়ে গুলি করলেও ভর্তি বন্দুক থেকে গুলি বেরোয় না। ক্ষণিকের জন্য মানুষ চিনতে ভুল হয়ে যায়। রক্তচক্ষু আসামি পরম ভক্তে পরিণত হয়ে যায়। সত্যি লীলাময়, তোমার লীলা বোঝা ভার, তাই বোধহয় তুমি বলেছিলে, এবার করিব লীলা অতি চমৎকার, আমি হেন নাহি জানি অন্যে কোন ছাড়। এরপরের ঘটনা আরো চমকপ্রদ। বাপিকে নিয়ে সকলে মিলে ৬৭ যতীন্দ্রমোহন অ্যাভিনিউ ঠাকুর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে বর্তমান আচার্যদেব পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে সব কথা নিবেদন করা হয়। তিনি বাপির সঙ্গে আলাপচারিতাও করলেন। বাপি উদ্বুদ্ধ হলো। কিছুদিন পর অসীমদার অনুজ দুলালদার সঙ্গে বাপি আবার যায় ৬৭ যতীন্দ্রমোহন এভিনিউয়ের ঠাকুর বাড়িতে শ্রী শ্রী দাদার সান্নিধ্যে। শ্রী শ্রী দাদার সঙ্গে কথা বলে তার সুরত চড়তে থাকে। দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করে সে। তখন শ্রী শ্রী দাদার নির্দেশে তাঁকে সৎনামে দীক্ষা প্রদান করা হলো। অতীত দিনের কালিমা মুছে ফেলে আলোকবর্তিকার উদ্দেশ্যে পা বাড়ালো একদা ত্রাস নাগা সহযোগী বাপি। নাগাগুন্ডাও এ ঘটনার পর অন্ধকার থেকে মুখ ফিরিয়ে নেয়, জীবনের মূল স্রোতে ফিরে আসে, সংসার জীবনে প্রবেশ করে, স্ত্রী সন্তান নিয়ে সুস্থ জীবনযাপনে রত হয়।
সবিতা মায়ের সঙ্গে যখন যেখানে দেখা হতো পায়ে হাত দিয়ে প্রণাম করত সে। কপালের আঘাতের চিহ্ন ছিল বহুদিন স্পষ্ট। নাগার ভাষায় তা হলো রাজতিলক। জয়গুরু।